রাত তখন 12টা। ধানমন্ডি থেকে 3টা ছেলে আমার অটোতে উঠলো, হাতে আইফোন, গলায় হেডফোন। একজন বলছে, কালকে এফএফবিসি এর ফাইনাল ম্যাচ, টিম বিনমে শান্ত ভাই খেলবে। ওই হালার পুতে একটা মাল, একা একটা স্কট ওয়াইপ আউট করে দেয়। আমি লুকিং গ্লাসে তাকাইলাম, ওরা আমার চেনে নাই। আমি একটা সময় সেরা 3জন ই স্পোর্টস প্লেয়ারের মধ্যে একজন ছিলাম। গল্প চলে যায় অতীতে। আমার নাম শান্ত, মিরপুরে একটা ম্যাচে থাকি। আমি তখন টিম ইবোনক্সের মেন প্লেয়ার। আমার রোল রাশার, মানে সবার আগে রাশ দেব, নখ খাইলে খাবো, কিন্তু টিমের জন্য স্পেস বানাবো। ফেব্রুয়ারি 2023, এফএফবিসি, লাস্ট জন পচিনো। আমরা 4জন, ওরা 4জন। দিলাম এক রাশ, চোখের পলকেই 4টা শেষ। আইসিএল চিলাইয়া উঠলো, শান্ত ইজ দ্য বেস্ট। রাতারাতি ভাইরাল হয়ে গেলাম। ফেসবুক পেজে 50K ফলোয়ার, স্পন্সর আসলো 1xBet, মাসে 80,000। আমার আব্বারে ফোন দিলাম, এখন থেকে তোমার আর টাকা পাঠানো লাগবে না, এখন আমি নিজেই কামাই। কিছুদিন পর টিম বিনমের রায়হান ভাই কল দিল, শান্ত, মাসে 5 লাখ দিব, বাসা দিব, আইফোন 50 প্রো ম্যাক্স দিব, শুধু ইবনক্স ছেড়ে আমাদের টিমে আয়। আমি না করতে পারি নাই। 5 লাখ টাকা, আমার বাপের 6 মাসের ইনকাম। কন্ট্রাক্ট সাইন করলাম। 5 লাখ টাকা দেখে কাগজ ঠিক মতো পড়ি নাই। জুন মাসে বুঝলাম ফাঁদে পড়ে গেছি। কন্ট্রাক্টে লেখা ছিল 2 বছরের জন্য টিম বিনমের গোলাম। অন্য টিমে খেললে 20 লাখ টাকা জরিমানা এবং লাইফ টিম করলে 90% ইনকাম টিমের। আর সবচেয়ে খারাপ বিষয় হলো, টিম ম্যানেজমেন্ট যে কোনো সময় প্লেয়ার পরিবর্তন করতে পারবে। সেপ্টেম্বর 2023, এফএফবিসি মেন ইভেন্টের প্রথম সপ্তাহ আগে রায়হান ভাই ডাকলো, শান্ত, তার পরিবর্তন করছি। আমি বললাম, কেন ভাই? আমার পারফরমেন্স তো ঠিক আছে, গতকালকেও তো 15 কিল করলাম। রায়হান ভাই হাসলো, পারফরমেন্স দিয়া বাল ফালাইবা? নতুন স্পন্সর আসছে, ওর বাপে চায় ওর ছেলে খেলুক, এই জন্য 10 লাখ দিছে। তুই চিন্তা করিস না, তুইও 10,000 পাবি। তুই শুধু পোলাপানের পানি আনবি। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কিছু বলবি না, বললেই 20 লাখের মামলা। আমি 19 বছরের ছেলে, 20 লাখ টাকার মামলা শুনে হাত পা ঠান্ডা হয়ে যায়। এফএফবিসি ফাইনাল ম্যাচ, আমার জার্সি পরে আরিফ খেলছে, কিন্তু ওইটা আমি না। ম্যাচ শেষে আমাকে 10,000 দেওয়া হলো। ঢাকা শহরে ম্যাচ বাড়াই 4,000। খাওয়া দাওয়া সহ কোন দিক দিয়ে 10,000 চলে যায় বুঝতেই পারি না। আমাকে দিয়ে পানি আনায়, জার্সি দোয়ায়, এমনকি রাত 3টায় নুডলসও বানায়। কি থেকে কি হয়ে গেলাম। ডিসেম্বর 2024, সুইসাইড করতে গেছিলাম। লাভ দেওয়ার আগে ছোট ভাই কল দিল, ভাইয়া টাকা লাগবে, আমার অপারেশন। তাই অটো চালানো শুরু করলাম। তো আজকে যেই 3টা ছেলে আমার অটোতে উঠলো, তারা নামার সময় বলল, মামা ফ্রি ফায়ার খেলো? আমি বললাম, আগে খেলতাম, কিন্তু এখন খেলি না। তারা ইউআইডি চাইলো, দিয়ে দিলাম। ছেলেটা ফোন বের করেই সার্চ দিল, সাথে সাথে টিম বিনমের শান্ত ভাই আইডিটা আসলো। এটা দেখে তো তারা শকড হয়ে যায়। আপনি কি ওই শান্ত? আমি হাসলাম, না মামা, ইউআইডি হয়তো ভুল হয়েছে, আমি তো একজন ড্রাইভার। ওরা নেমে গেল এবং 50 টাকা টিপসও দিল। আমি গাড়ি সাইড করলাম, ফোন বের করলাম এবং 2 বছর পর ফ্রি ফায়ার ইনস্টল দিলাম। গেমের লবি, ক্যারেক্টার, কত কিছু চেঞ্জ হয়ে গেছে। 2 বছর ধরে প্র্যাকটিস নাই, গেম আর কি খেলবো, হাত কাঁপছে। তখনই আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসে। আমি ধরলাম। ওপাশ থেকে বলল, আমি তানহা, এফএফবিসি এর নতুন অর্গানাইজার। আমরা আপনার 2023 সালের একটা ক্লিপ দেখলাম, চোখের পলকে একটা স্কট ওয়াইপ আউট করে দিলেন, আর আপনি গায়েব কেন? এটা শুনে আমি বললাম, আপু আমি একটা সমস্যায় আছি। ওপাশ থেকে মেয়েটা বলল, আপনি তো একটা সময় ই স্পোর্টস কমিউনিটিতে বেশ রাশার ছিলেন। যাই হোক, আপনার কন্ট্রাক্ট এপ্রিল মাসের 25 তারিখ শেষ হবে। শান্ত চুপ করে রইল। 25 তারিখ কন্ট্রাক্ট শেষ হবে আপনি কিভাবে জানলেন? তানহা বলে, আমাদের মাঝখানে অনেক মানুষ আছে যারা আপনার সম্পর্কে জানে, কিন্তু ভয় কেউ মুখ খুলে না। এখন শোনেন, আপনার মায়ের অপারেশনের জন্য টাকা লাগবে, সেটা কোথা থেকে আসবে? আমি শকড হয়ে গেলাম, আপনি আমার মায়ের কথা জানলেন কেমনে? তানহা এসে বলল, সেটা আপনি না জানলেও চলবে। এখন সোজা কথা শোনেন, মিরপুর রাতে একটাই টুর্নামেন্ট হয়, আপনি আমার হয়ে গেম খেলবেন, টাকা পয়সা যা লাগে সব আমি দিব। আমি মনে মনে ভাবলাম, যদি না করি তাহলে টাকার অভাবে আমার মায়ের অপারেশন হবে না। তাই আমি বললাম, কোথায় আসতে হবে? তানহা লোকেশন পাঠিয়ে দিল আর বলল, রাত 2টায় আসবেন। আমি দুপুর থেকে তেমন কিছু খাই নাই, তাই রাস্তার পাশে একটা হোটেলে ঢুকলাম। 20 টাকার ডাল আর 10 টাকার ভাত নিলাম। হঠাৎ মনে পড়ল, একটা সময় আমার কাছে টাকার কোনো অভাব ছিল না, কিন্তু এখন ডাল দিয়ে ভাত খেতে হচ্ছে। তো খাওয়া শেষ করে রওনা দিলাম। রাত তখন একটা 20-এর কাছাকাছি। দোকানপাট সব বন্ধ। প্রায় 15 মিনিট হাঁটার পর সেই জায়গায় আসলাম। 5 তলা একটা বিল্ডিং, দেয়ালের রং উঠে গেছে, কিন্তু গেটের সামনে 2জন লোক দাঁড়িয়ে আসছে। আমি ভিতরে যেতে একজন বলল, কোথায় যান? আমার শরীরটা অনেক নোংরা ছিল, তাই গার্ডগুলো আমাকে ঢুকতে দিল না। তখনই পিছন থেকে একটা মেয়ে বলল, ও আমার সাথে এসেছে। বাইরে ভাই, তানহাকে কি হট লাগছিল সেটা বলার বাহিরে। তার সৌন্দর্য দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেলাম।
তানহা আমার দিকে তাকিয়ে বলল, চলুন ভিতরে যাই। ভিতরে ঢুকতেই থমকে গেলাম। নিচতলায় এক পাশে রোলেট আর অন্য পাশে পোকার। একজন লোক দেখলাম, তার জীবনের সমস্ত টাকা এবং পরনে কাপড় সহ ব্যাট করলো। পাশে থেকে অনেকে বলছিল, ভাই আর খেলেন না। কিন্তু লোকটার চোখে তখন অন্যরকম নেশা। আমি ভাবছিলাম হয়তো সব শেষ, কিন্তু লোকটার ভাগ্য এতটাই ভালো ছিল যে কিছুক্ষণের মধ্যে কোটিপতি হয়ে গেল। আবার অন্য পাশে আরেকজন লোক কান্না করছিল, হয়তো সব শেষ। তো আমরা সেই দিয়ে দ্বিতীয় তলায় উঠলাম, যেখানে সব ধনী লোকেরা ডিজে গান ছিঁড়ে মজামাস্তি করছিল। তানহা আমাকে তৃতীয় তলায় নিয়ে আসলো। এখানে শব্দ কম, টেনশন বেশি, মানে বুঝতেই তো পারছো, টুর্নামেন্ট হচ্ছে। আর এখানে 3জন প্লেয়ার আমার জন্য অপেক্ষা করছিল। একজন চিকন ছেলে, দেখে মনে হচ্ছিল বাতাসে ফু দিলে উড়ে যাবে। আরেকজন ডিজে টাইপের, কিন্তু মেয়েটা পুরাই রাশিয়ান। তানহা সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। রাশিয়ান মেয়েটা এক্সাইটেড হয়ে বলল, আপনি কি শান্ত ভাই? আমি অবাক হয়ে রইলাম। মেয়েটা বলল, 2023 সালে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমি ওই ভিডিওটা মিনিমাম 20 বার দেখছি। এটা শুনে বুকের ভেতর অদ্ভুত একটা ফিল আসলো। এরপর তানহা আমাকে একটা ফোন দিল, আর একটা আইডি দিল, আর বলল, একটা ম্যাচ খেলে দেখেন। বাইরে ভাই, নামার আগে হেলমেট উড়ে গেছে। তখন রাশিয়ান মেয়েটা বলল, আপনি হয়তো গেম খেলেন না, তাই জানেন না, কিন্তু বিষয়টি আপনার জানা উচিত। এই 2 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। বটলা প্লেয়াররা এখন অনেক প্রো হয়ে গেছে। অনেকে প্যানেল লাগিয়ে গেম প্লে করে। এই জন্য ফ্রি ফায়ার প্লেয়াররা গেমটা খেলে না, কিন্তু বেশিরভাগ প্লেয়াররাই টুর্নামেন্টের দিকে শিফট করছে। চিকন ছেলেটা বলল, আজকে আপনি গেম না খেলে আমাদের আইজিএল এর দায়িত্ব পালন করেন। আমি রাজি হয়ে গেলাম। তো ম্যাচ শুরু হলো। বাইরে ভাই, ক্যাম্পিং কাকে বলে? চিকন ছেলেটা বলল, জোন যদি পিকের দিকে যায়। আমি বললাম, জোন পিকের দিকে যাবে না, জোন যাবে ফ্যাক্টরিতে। 3জনেই আমার কথা শুনলো। 2 মিনিট পর সত্যি সত্যি জোন ফ্যাক্টরির দিকে গেল। ডিজে ছেলেটা হেসে উঠল, উস্তাদ আপনি এখনো এক্সপায়ার হন নাই। আমি কিছু বললাম না। তখনই রাশিয়ান মেয়েটা বলল, সামনে ফাইট হচ্ছে, চলো আমরা রাশ দেই। আমি বললাম, দরকার নাই, রাশ করলে আরেকটা স্কোট এসে ভরে দিবে। কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না, ডাইরেক্ট রাশ করে দিল। কিছুক্ষণের মধ্যে আরেকটা স্কোর এসে স্যান্ডউইচ করে দিল। চিকন ছেলেটা এক্সাইটেড হয়ে বলল, গুরু আপনি আগে থেকে জানলেন কেমনে? আমি বললাম, এটা টুর্নামেন্ট, এখানে ধৈর্য আর বুদ্ধি লাগে। তারা বুঝতে পারলো আমার মধ্যে ট্যালেন্ট রয়েছে। তো টুর্নামেন্ট শেষ করে যখনই নিচে নামছিলাম, তখনই একটা ফোন আসলো। আমি কলটা ধরতেই ওপাশ থেকে বলল, আই এম সরি, রুগীকে বাঁচানো সম্ভব হয়নি। মুহূর্তে মনে হলো পুরো পৃথিবী থমকে গেছে। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। চারপাশে কিসিনো শব্দে মাথা ঘুরছিল। আমি হসপিটালে পৌঁছানোর পর দেখলাম সাদা কাপড়ে মাকে ডেকে রাখা হয়েছে। ধীরে ধীরে মায়ের কাছে গেলাম। জীবনে এই প্রথমবার নিজেকে এত অসহায় লাগছিল। তখন নার্স একটা চিঠি দিল। আমি কাপা হাতে চিঠিটা খুললাম। ভিতরে লেখা ছিল, বাবা আমি জানি তুই একদিন অনেক বড় হবি, কিন্তু আমার জীবনের শেষ ইচ্ছা ছিল মরার আগে একটিবার তোকে দেখার, কিন্তু সেই ভাগ্য হয় নাই। চোখের পানিতে চিঠিটা ভিজে গেল। মাকে কবর দেওয়া হলো। আমি আর ছোট ভাই একজন আরেকজনকে ধরে কান্না করছিলাম। শান্তর মাকে কবর দেওয়া হয়েছে আজকে নিয়ে 20 দিন। বাসার ভিতরে অদ্ভুত একটা নিস্তব্ধতা। আমি বিছানার এক কোণায় বসেছিলাম, চোখ দুইটা শুকিয়ে গেছে। এত কান্না করছি যে এখন আর চোখ দিয়ে পানি বের হয় না। পাশের রুম থেকে কান্নার শব্দ আসছিল। ছোট ভাই তাসিন হয়তো আবারও কান্না করছে। আমি আর ওই রুমে যাওয়ার সাহস পেলাম না, কারণ আমার মনে হচ্ছিল মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। যদি আমি টাকার জোগাড় করতে পারতাম, তাহলে আমার মা আজও বেঁচে থাকতো। এরপর কেটে গেল প্রায় 1 মাস। আমি নিজেকে অনেকটাই স্বাভাবিক করেছি। তো একদিন দুপুরে বাসার মালিক আসলো। আমি দরজা খুলতে লোকটা বলল, ভাড়া কবে দিবে? আমি নিচের দিকে তাকিয়ে বললাম, ভাই আর একটু সময় দেন। লোকটা বলল, দেখেন শান্ত, আমি আপনার বিষয়টা জানি, কিন্তু আমার তো পরিবার হয়েছে। আপনি গত 5 মাস ধরে ভাড়া দেন নাই। সামনের মাসে ভাড়া না দিতে পারলে চলে যাবেন। কথাটা শুনে বুকের ভেতর কেমন জানি লাগলো, কারণ এই বাসার মধ্যে আমার মায়ের স্মৃতি রয়েছে। পিছন থেকে তাসিন বলল, ভাইয়া স্কুল থেকে ফোন দিয়েছিল, 3 মাসের বেতন বাকি। আমি আর কিছু বললাম না। পরের দিন থেকে অটো নিয়ে বের হলাম। স্টিয়ারিংয়ে হাত রাখতেই মনে হচ্ছিল জীবনটা কত অদ্ভুত। কি হতে চেয়েছিলাম আর কি হয়ে গেলাম। সারাদিন অটো চালানোর পর রাস্তার পাশে দাঁড়িয়ে একটু রিল্যাক্স নিচ্ছিলাম। তখনই পিছন থেকে নাবিল ডাক দিল, সাথে রেদওয়ান আর মেহেরিনও আসছে। জীবন ছেলেটা হচ্ছে নাবিল, ডিজে টাইপ ছেলেটা হচ্ছে রেদওয়ান, আর রাশিয়ান মেয়েটা হচ্ছে মেহেরিন। আমি অবাক হয়ে বললাম, তোরা এখানে? রেদওয়ান বলল, তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু পাই নাই। মেহেরিন একটা ফুড প্যাকেট বাড়িয়ে দিল। সকাল থেকে তেমন কিছু খান নাই, তাই না? আমি প্যাকেটটার দিকে তাকিয়ে রইলাম, কারণ এই প্রথমবার আমার মনে হলো আমি পুরোপুরি একা না, বন্ধু বলতে এরাই সব। নাবিল হেসে বলল, উস্তাদ চলেন একটু ঘুরে আসি। আমি বললাম, তোরা যা, আমার ভালো লাগে না। রেদওয়ান রেগে গিয়ে বলল, এভাবে আর কতদিন? আমি চুপ করে রইলাম।
কারণ এই প্রশ্নের উত্তর আমার কাছেও ছিল না। তো এরপর তারা একটা চায়ের দোকানে গিয়ে বসলো। দোকানের উপর ঝুলানো বাতিটা বারবার জ্বলছিল আর নিভছিল। নাবিল ফোন বের করে আমার একটা গেম প্লে চালালো। আমি ফোনটা নিচের দিকে নামিয়ে বললাম, এইসব বন্ধ কর। কিন্তু নাবিল থামলো না। তাই শান্ত রেগে গিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। নাবিল শান্তকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। সে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে গেল। তখনই একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শান্তর দিকে আসছিল। পিছন থেকে রেদওয়ান ডাক দিল, শান্ত ভাই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ট্রাকটার সাথে সাথে শান্তকে উড়িয়ে দিল। চারপাশের মানুষ দৌড়ে আসলো। কেউ চিৎকার করছে, কেউ হতবাক হয়ে দাঁড়িয়ে আসছে। নাবিল দৌড়ে গিয়ে শান্তকে ধরলো। ভাই, চোখ খুলেন। কিন্তু শান্ত আর চোখ খুলো না। সে নাবিলের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। নাবিল চিৎকার করে উঠল, আমরা শুধু একজন টিমমেটকে হারাইনি, আমরা একজন বন্ধুকে হারিয়েছি। গাইস, আমাদের এই ছোট জীবনে সবারই কত স্বপ্ন থাকে, কত ইচ্ছা থাকে, কিন্তু সেগুলো পূরণ করতে গিয়ে আমরা আমাদের প্রিয় মানুষকে হারিয়ে ফেলি। তাই আমাদের উচিত প্রিয় মানুষকে সময় দেওয়া।